খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, ক্রীড়াঙ্গন পার করেছে একটা ঘটনাবহুল দিন। গতকাল আমরা দেখেছি বিসিবিতে বৈঠক হয়েছে, ম্যারাথন বৈঠক হয়েছে। এর মধ্যে অনেক পরিচালক পদত্যাগ করেছেন। আজকে ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদ যে তদন্ত কমিটি গঠন করেছিল তারা তদন্ত প্রতিবেদন জমাও দিয়ে ফেলেছে। এছাড়াও বাংলাদেশের ফুটবলেও অনেক ঘটনা ঘটছে। সাফ জয়ী ফুটবলাররা দেশে ফিরেছেন, তাদেরকে নানাভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এখন মাঠের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, যেটি বলছিলাম যে অনেকগুলো ঘটনা ঘটছে একই সঙ্গে, তবে আমার মনে হয় যে আজকে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, জাতীয় ক্রীড়া পরিষদে যে তদন্ত কমিটিটা গঠন করেছিল বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে, তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেটি নিয়ে একটু আলাপ করার দরকার আছে। আমরা দেখছি যে এরই মধ্যে ওখানে একটা বিসিবিতে একটা পদত্যাগের হিড়িক চলছে। এরই মধ্যে 7 জন পরিচালক এর মধ্যে পদত্যাগ করেছেন। গতকাল রাতেই 4 জন পরিচালক পদত্যাগ করেছেন। তারা হয়তো একটা শঙ্কা দেখছিলেন যে কি না কি হয়, এই কমিটি কত দিন টিকতে পারে। এর মধ্যেই আজকে আমরা দেখলাম যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছিল সেটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে তারা কাউকে কিন্তু অভিযুক্ত করেনি, বা কি কি অনিয়ম তারা পেয়েছে সেটি যদিও তারা খোলাসা করেনি। হয়তো বা জাতীয় ক্রীড়া পরিষদ শীঘ্রই সেটি জানাবে। তবে তার আগ পর্যন্ত তারা যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তারা কাউকে অভিযুক্ত করেনি, তারা বলছে। সো ওভারঅল ক্রিকেটের পরিস্থিতিটা আসলে এই মুহূর্তে কি? ক্রিকেটের পরিস্থিতিটা এই মুহূর্তে অনেকটা বলা চলে যে খুব দোলাচলের মধ্যে চলছে। বোর্ড পরিচালকরা নিজেদেরকে যথেষ্ট পরিমাণ সেফে রাখার ট্রাই করছেন। তারা বলছেন যে তারা সব প্রসেস মেনেই এগোচ্ছেন। এবং গতকালকে প্রেস কনফারেন্সে যখন ম্যারাথন যে বৈঠকটা বললাম আমরা, প্রায় 7.5 ঘন্টার বৈঠক শেষ করে যখন তারা আসছিলেন, তাদেরকে যখন বলা হচ্ছিল যে এই কমিটির ভবিষ্যৎ কি, তারা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে তারা নিজ নিজ দায়িত্বটাই সুষ্ঠুভাবে শেষ করতে চান। তারা ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে তারা ভাবতে চান না। কিন্তু ভবিষ্যৎ ভাবতে না চাইলেও অ্যাকচুয়ালি বিসিবিতে যে একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই মুহূর্তে 18 জন পরিচালক আছেন, 7 জন পদত্যাগ করেছেন সব মিলিয়ে। তাহলে এই যে একটা বড় ধরনের গ্যাপ পড়ে গেল, সেই গ্যাপটা কিভাবে ফিল আপ হবে? বিসিবি অ্যাকচুয়ালি একটা ওয়েল ফাংশনিং ক্রিকেটিং বডি হিসেবে কাজ করতে পারবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। বিকজ মেডিকেল ডিপার্টমেন্ট সরে গিয়েছে, ফ্যাসিলিটিস সরে গিয়েছে, লজিস্টিক্স সরে গিয়েছে। এই ডিপার্টমেন্টগুলো মাত্র 6 মাসের মাথায় একটা ক্রিকেট বোর্ড থেকে 7 জন চলে যাচ্ছে। ইফতেখার মিঠু নিজেই স্বীকার করেছেন যে বিষয়টা কিন্তু স্বাভাবিক না। যদিও ব্যক্তিগত কারণ বলা হচ্ছে, কিন্তু পুরো বিষয়টা কিন্তু স্বাভাবিক না। আলটিমেটলি ক্রিকেটিং বডি হিসেবে বিসিবি কতটা ফাংশনাল এই মুহূর্তে, সেটা একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। গতকালকে একটা প্রশ্ন এমনও চলে এসেছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বিসিবি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার মতো অবস্থান আছে কিনা। তখন তারা একটা জিনিস বলছেন যে বিসিবি গভর্নমেন্টের আন্ডারে এবং তারা নিজের সিদ্ধান্ত নিলেও সেটা গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে। সো বিসিবির অ্যাকচুয়ালি ফাংশনিংটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। এর আগে জুবায়ের, আমরা একটা জিনিস দেখেছি যে ফারুক আহমেদ যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসেছিল, এরপর ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করা হয়েছিল। সেই কমিটি আমরা দেখেছি তিনি 9 জন 10 জনকে নিয়ে চালিয়েছিলেন। অনেক পরিচালক তখন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তাদেরকে আর পাওয়া যায়নি। সুতরাং 9 জন 10 জনকে দিয়ে বিসিবি চালানোর উদাহরণও আমাদের সামনে আছে, যদিও সেটি ভালোভাবে ফাংশন করেছে কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ 9-10 জনের সেই যে বিসিবিটা ছিল সেই সময়টা কিন্তু পরবর্তীতে কিন্তু ফারুক আহমেদকে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল হোক আর যেভাবেই হোক একটা কারণে কিন্তু ফারুক আহমেদকে পরে সরিয়ে দেওয়া হয়। সেখান থেকে এনএসসি থেকে আবার আমিনুল ইসলাম বুলবুকে নিয়ে আসা হয়। তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছেন, তিনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে। সেখানে আবার যেই ফারুক আহমেদকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল, একই গভর্নমেন্টের আন্ডারে কিন্তু সেই ফারুক আহমেদ আবার আসছেন এবং তিনি পরে বোর্ডের সহসভাপতি। সো খুবই গোলমেলে একটা সিচুয়েশন ছিল। জুবায়ের, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে 7 জন পরিচালককে পদত্যাগ করতে দেখছি, বেশিরভাগ পরিচালকই কিন্তু ঢাকাই ক্লাব থেকে যারা নির্বাচিত হয়েছিল। ঢাকা ক্লাবের এই জিনিসটাতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিডিএম এর যে প্যাটার্নটা বর্তমানে আছে, সবচেয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত জায়গা কিন্তু সিসিডিএম এর এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামো কিন্তু একেবারে প্রায় ভঙ্গুর। যদিও গতকালকে যারা বলছিলেন যে তারা শুরু থেকেই প্ল্যান করে রাখছিলেন যে এপ্রিল মাসে এসে তারা প্রিমিয়ার লিগের জন্য আলাপ আলোচনা বা চিন্তা ভাবনা করবেন। গতকালই তারা এই কথাটা বলেছেন 2-1 পরিচালক। কিন্তু এপ্রিল মাসটা প্রিমিয়ার লিগের জন্য কতখানি উপযুক্ত, যদিও সিচুয়েশন অনেকখানি ক্ষেত্রেই বিসিবির পক্ষে ছিল না। টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, বাংলাদেশের জাতীয় নির্বাচন ছিল, সেই কারণে ক্রিকেটিং সূচিটা কিছুটা পিছাতে হয়েছে, সেটা সত্যি। কিন্তু এপ্রিল মাসে এসে বিদ্রোহের যে 44 ক্লাবের মধ্যে যারা প্রিমিয়ার লিগে আছে, সেখানে প্রায় আবাহনী, মোহামেডানের মতো বড় ক্লাব সহ প্রায় 9টা ক্লাবের মতো আছে। এই ক্লাবগুলোর সঙ্গে আলোচনার জন্য এপ্রিল মাসটা কতটা উপযুক্ত, সেটা একটা প্রশ্ন। রাইট জুবায়ের, এসব নিয়ে আমরা আরও আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা, আমরা যেটি বলছিলাম যে আজকে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সুতরাং সেখানে তারা বলছে যে তারা কাউকে অভিযুক্ত করেনি। কিছুটা কি আশ্বস্ত হতে পারেন বুলবুলের কমিটি?
আশ্বস্ত হওয়ার সুযোগ হয়তো বা আছে, কারণ যদি বলে থাকে তারা কাউকে অভিযুক্ত করেনি, বা যে অভিযোগগুলোর ভিত্তিতে যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, 6 অক্টোবরের নির্বাচনটা সুষ্ঠু হয়নি, যে অভিযোগটা ছিল সেটা যদি অ্যাকচুয়ালি প্রুভেন হয় যে না সে তেমন কিছু হয়নি, সেক্ষেত্রে হয়তো বা বিসিবির বর্তমান কমিটি এই যে বাদবাকি যা 18 জন আছেন তারা হয়তো আশ্বস্ত হবেন যে না তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। কাউন্সিল, তবে এই জায়গাটা কিন্তু একটা পাল্টা যে জিনিসটা থেকে যায় সেটা হচ্ছে যে কাউন্সিলরদের কিন্তু একটা ক্ষোভ থেকে যেতে পারে যারা অ্যাকচুয়ালি নির্বাচন থেকে সরেছেন, এবং শুধুমাত্র কাউকে অভিযুক্ত করেনি এই কারণে যদি এই বোর্ডটা টিকে যায় তাহলে আরেকটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে ক্লাব ক্রিকেটগুলোকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে 44টা ক্লাব কোনোভাবেই তারা অলরেডি দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে তারা খেলেনি, প্রিমিয়ার লিগেও তারা আসতে যাচ্ছে সেখানেও তারা খেলবে না, এটা এক প্রকার নিশ্চিত। গতকালকে মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেছিলেন যে তিনি কোনোভাবেই খেলতে চান না এই বোর্ডের অধীনে। তাহলে এটা যদি বিসিবি পরিচালকরা কালকে মনে হয় বলেছেন যে তারা বিকল্প একটা ভাবনার কথা কিন্তু আমরা দেখেছিলাম, যে আমরা দেখেছি যখন তৃতীয় বিভাগ হয়নি বা দ্বিতীয় বিভাগ হয়নি তখন তাদেরকে নিয়ে সিসিডিএম একটা চ্যালেঞ্জ কাপের মতো করে একটা আয়োজন করেছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ক্রিকেটারদেরকে কতটা বেনিফিশিয়ারি করেছে সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা আমার কাছে মনে হয় যে দেশের ক্রিকেটের স্ট্রাকচারটা তো নষ্ট হয়ে গেছে। ক্রিকেট স্ট্রাকচার নষ্ট হচ্ছে বিকজ এমন একটা কাঠামো, প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ জিনিসটা হয় এই কারণ হচ্ছে প্রমোশন রিলিগেশনের একটা ধারা থাকবে, সেটা ক্রিকেটারদের জন্য এবং ক্লাবগুলোর জন্য ভালো হবে, সেই ধারাটা নষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ডলি আমরা যখন বিসিবির বর্তমান নতুন যে নির্বাচক হলেন নাদিফ চৌধুরী, তার সঙ্গে যখন কথা বলেছিলেন তিনি একটা আক্ষেপ করে আমাদেরকে একটা কথা বলেছিলেন, এখন টিভির ক্যামেরাতে বলেছিলেন যে ডিপিএলটা বা ঢাকা প্রিমিয়ার লিগটা খেলোয়াড় তৈরি করার বা খেলোয়াড় বাছাই করার একটা বড় পর্যায়ে ছিল, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখন ডিপিএল থেকে যদি বাংলাদেশ ক্রিকেট দল যদি সত্যিকার অর্থে উপকৃত হতে না পারে তাহলে দেশি ক্রিকেটের ফ্ল্যাগশিপ আসলে হয়তো আমরা বিপিএলকে বলতে পারি, কিন্তু খেলোয়াড় তৈরির সবচেয়ে বড় কারখানা কিন্তু এনসিএল এবং এই ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ। তাহলে এই ঢাকা প্রিমিয়ার লিগে যদি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ইফেক্ট ফেলবে জাতীয় দলে গিয়ে। সুতরাং কাউকে অভিযুক্ত হয়তো বা এনএসসি কমিটিতে করেনি, কিন্তু এই অভিযুক্ত না করার প্রেক্ষিতে ক্লাব কর্তারা কিভাবে সেটাকে মেনে নিচ্ছেন এবং বিসিবি এই জায়গাটা থেকে ক্লাব কর্তার সঙ্গে এই তদন্ত কমিটির ভিত্তিতে কিভাবে সম্পর্কটা উন্নয়ন করছে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে। তবে এখানে আরো দুটো বিষয় আছে জুবাইর, সেটা হচ্ছে যে কাউকে অভিযুক্ত করেনি তারা হয়তো, কিন্তু প্রক্রিয়াটাকে যে তারা প্রশ্নবিদ্ধ করেনি সেটা কিন্তু তারা বলেনি, প্রথম কথা। আরেকটা বিষয় হচ্ছে যে বিসিবি নির্বাচন নিয়ে কিন্তু এখনো হাইকোর্টেও একটি মামলা চলছে, সুতরাং একেবারেই শঙ্কামুক্ত থাকার উপায় বোধ হয় নেই, সম্ভবত নাই, কারণ এই জায়গাগুলোতে এখানটা একটা বড় ধরনের লুপহোল যে জিনিসটা থেকে যাচ্ছে। তদন্ত কমিটি তৎকালীন সময়কার যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভাই, তাকে কল করেছিল, তিনি সাড়া দেননি, এই কথাটা কিন্তু বলে ফেলা হয়েছে। তাহলে আসিফ মোহাম্মদ সজীব ভাই যদি সাড়া না দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক থেকে যায় যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা কিন্তু জানার অপশনটা আর নেই। সুতরাং আলটিমেটলি ব্যাপারটা হাইকোর্টের কাছে চলে যাচ্ছে, হাইকোর্ট থেকে পরবর্তী জিনিসটা আসবে। যদি যেভাবে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন এই অবস্থায় অ্যাকচুয়ালি সিচুয়েশনটা যে খুব বেশি স্বস্তিদায়ক সেটাও কিন্তু বলার উপায় নেই। সুতরাং হাইকোর্টটাই সম্ভবত শেষ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। অবশ্যই, এবং আমাদের আসলে দেখার বিষয় এখন যেভাবে চলছে বিসিবিটা বা যেভাবে চলছে দেশের ক্রিকেট সেটি কোনোভাবেই স্বস্তিকর নয়, দেশের ক্রিকেটের জন্য সেটি কোনোভাবেই মঙ্গলজনক নয়। একটা সুষ্ঠু সমাধান আসবে সেটি আমরাও সবাই চাই। জুবাইর, আপনার কাছে আমরা আবারও ফিরবো। ক্রিকেটের অস্থিরতা নিয়ে আমরা যখন কথা বলছিলাম তখন দেশের ফুটবলে অনেকটাই স্বস্তির সুবাতাস আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল আবারও সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তারা দেশে ফিরেছে, তাদেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে, ছাদখোলা বাসে সংবর্ধনা, যেটি অনেকটা রীতি হয়ে দাঁড়িয়েছে। অনেক পুরস্কারের ঘোষণা আমরা শুনেছি, সব মিলিয়ে ফুটবলে কিছুটা স্বস্তি মনে হয় ফিরেছে। হ্যাঁ, এটা বলতেই হচ্ছে যে যখন পাইপলাইনটা যখন স্ট্রং থাকে তখন অনেক প্রত্যাশা করা যায়। বিশেষ করে অনূর্ধ্ব 20 যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে, রোনাল্ড সুলিভান ডেক্লান সুলিভান আনবিটেন থেকেই চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হচ্ছে রোনাল্ড সুলিভান, ডেক্লান সুলিভানের কথা অনেকেই বলছে, বাট মাঝ মাঠে যখন ইউসুফের মতো একজন মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলতে নামে এবং পুরো 90 মিনিট সে নিজের সর্বোচ্চটা দেয় তখন হয়তো আমরা আশাবাদী হতে পারে যে ওকে আমাদের ফুটবলের ডেডিকেটেড ফুটবলারও আছে, ডেডিকেটেড ফুটবল আছে, ফুটবলের ভবিষ্যৎ অনেকটা সিকিউর। মুর্শেদ আলীদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা দেখেছি যে তারা অনেক দিন ধরেই বয়সভিত্তিক ফুটবলের পাইপলাইন আছেন। রোনান এন্ড ডেক্লানের কথা আলাদাভাবে বলতে হচ্ছে, যাদেরকে নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে আশ্বস্ত হয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন তাদের খুব দ্রুত জাতীয় দল দেখা যাবে। সো প্রপার নাম্বার 9 একটা সংকট বাংলাদেশে অনেকদিন ধরে ছিল। আমরা জাহিদ হাসান এমিলির পরে সেই অর্থে প্রপার নাম্বার 9 কিন্তু আমরা বাংলাদেশ ফুটবলে পাইনি। রোনাল্ড সুলিভানকে আসলে হয়তো বা সেইটা সমস্যার সমাধান হতে পারে। রাইট ব্যাকে আমরা যদি ডেক্লানকে দেখি, মানে ফ্রেশ ব্লাডের যখন জাতীয় দলে আসবে এবং কোয়ালিটিফুল যখন কিছু প্লেয়ার যখন আমরা জাতীয় দলে পাবো তখন আলটিমেটলি সেটা ফুটবলের জন্য স্বস্তিকর একটা বিষয় হয়ে যাবে। ফুটবলের জন্য স্বস্তিকর। অ্যান্ড এই বয়সভিত্তিক
এই ফুটবলে বিশেষ করে ভারতের বিপক্ষে এই জয়টা খুব বেশি সিগনিফিকেন্ট এই কারণে আমরা বয়সভিত্তিক ফুটবলে সেটা অনূর্ধ্ব 17 হোক, অনূর্ধ্ব 18 হোক, অনূর্ধ্ব 19 হোক, 3টা ফাইনাল ভারতের বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছিল। 5টা ফাইনালের মধ্যে বাংলাদেশ 3টাই হেরেছিল ভারতের বিপক্ষে। সো ইন্ডিয়ার সঙ্গে ফুটবলের রাইভালরি বাংলাদেশে বেশ অনেক আগের। 22 বছর পরে জাতীয় দল ঢাকায় ভারতকে ফুটবলে হারিয়েছে, এখন অনূর্ধ্ব 20 দল হচ্ছে। সুতরাং ফুটবলে যে বাংলাদেশ একটা রাইজিং সুপার পাওয়ার অন্তত সাউথ এশিয়ান রিজিয়নে হতে যাচ্ছে, সেটার একটা বড় সাইন ছিল এই আন্ডার-20। সো বাংলাদেশের জন্য এই জিনিসটা খুব স্বস্তিদায়ক। রাইট জুবাইর, কিন্তু আপনি যেটি একদম শুরু করেছিলেন যেটি দিয়ে যে পাইপলাইন শক্ত থাকলে জাতীয় দলটাও স্ট্রং হয়, আমরা কিন্তু বাংলাদেশকে এইজ লেভেলে সবসময় দেখে আসছি। আপনি যদি আন্ডার-20 কথাই বলেন, সেখানে বাংলাদেশ সাফে 6টা টুর্নামেন্ট 7বারের মতো এবার অংশ নিল। 7বারের মধ্যে বাংলাদেশ 5টাতে ফাইনাল খেলেছে, যদি আমি যদি ভুল না করে থাকি। সুতরাং বাংলাদেশ তো এই লেভেলে সবসময় ভালো করে আসছে, কিন্তু জাতীয় দলে আমরা সেটির ছায়া বা সেটির ছবি আমরা দেখি না। সেটি কেন হয় বারবারই? কেন এই আলোচনাটা কিন্তু অনেকবার এই আলোচনা বারবারই হয় আসলে। শুধুমাত্র বাংলাদেশের ফুটবল নেই, যে আলোচনাটা বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের আন্ডার-19 ক্রিকেট একটা এশিয়া কাপ, দুটো এশিয়া কাপ আছে, একটা ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু বাংলাদেশের জাতীয় দল কেন সেমিফাইনালে খেলতে পারে না? সো এটা কিন্তু বাংলাদেশের একটা প্রবলেম, যে এইজ লেভেলগুলোতে যে জিনিসটা হয় সেটা সিনিয়র লেভেল হয় না। এখানে একটা ব্যাখ্যা আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বয়স চুরিটা একটা বড় ফ্যাক্ট। দেখা যাচ্ছে কি, এই যখন আন্ডার-20 লেভেলে যদি কেউ 2 থেকে 3 বছরের বেশি বয়স লুকিয়ে যদি কেউ খেলে, সে কিন্তু অন্যান্য কম্পিটিং নেশনগুলোর কাছে সে কিন্তু অ্যাডভান্টেজটা পেয়ে যাবে তার বয়সের কারণে, তার পরিপক্কতার কারণে। ঠিক এই অ্যাডভান্টেজটা কিন্তু আবার সিনিয়র লেভেলে সম্ভব না। রাইট, এই অভিযোগটা আসলে অনেক পুরনো এবং এই অভিযোগটা নিয়ে অনেক কথা হয়েছে। আমি জানি না এটা নিয়ে তারাও সংশ্লিষ্ট যারা আছেন ক্রিকেট বোর্ডের, ইভেন আমার মনে আছে সম্ভবত বুলবুল ভাই আসার পরে এই ধরনের একটা ডিসিশন নিয়েছিলেন যে বয়স চুরি ঠেকাতে তারা সব ধরনের উদ্যোগ নেবেন। জুবাইর, ছোট্ট করে একটা জিনিস জিজ্ঞেস করবো যে আমাদের ন্যাশনাল টিম নিয়ে যে অনেকগুলো কথা হচ্ছে, ন্যাশনাল টিমের কোচ নিয়ে অনেক কথা হচ্ছে। গতকাল তারা ডিসিশন নিয়েছেন যে তারা নতুন করে কোচ খোঁজা শুরু করবেন। আবার ক্যাব্রেরাকে নিয়ে তারা একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। ক্যাব্রেরার বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা কতটা জরুরি? ক্যাব্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, বিকজ সত্যি কথা অর্থে হামজা, সমিত সোম বা জায়ন আহমেদ কিংবা রোনান ডেকলানরা যখন বাংলাদেশ আসবে, এই বাংলাদেশ দলটাকে পরিচালনার জন্য যতটুকু দরকার ছিল, উইথ ডিউ রেসপেক্ট টু হ্যাভিয়ার ক্যাব্রেরা, উইথ ডিউ রেসপেক্ট টু হিজ অ্যাচিভমেন্টস, ক্যাব্রেরা এই দলটা চালানোর জন্য পুরোপুরি ফিট না। তার ট্যাকটিক্যাল যেই নলেজগুলো আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেস্ট 11 প্লেয়ারগুলোকে নিয়েও তিনি ক্লিক করতে পারেনি। হামজা শমীদদেরকে নিয়ে তিনি এশিয়ান কোয়ালিফায়ারের 4 থেকে শেষ করেছেন। এটা ভারতের বিপক্ষে একটা জয়, কিংবা সাফের 2023 সাফে আমরা সেমিফাইনাল খেলাম, এটা একটা কোচের, বাংলাদেশের জন্য এই স্কোয়াডের একটা কোচের মানদণ্ড হতে পারে না। সুতরাং ক্যাব্রেরাকে নিয়ে যেভাবে বলেছে যে ইন্টারভিউ নিয়ে তিনি আবার ঢুকতে পারবেন, এই অপশনটাই সম্ভবত বন্ধ করা দরকার ছিল বাফুফের, এবং একটা কংক্রিট সলিউশন আসা দরকার ছিল যে ক্যাব্রেরার দরজা পুরোপুরি বন্ধ বাংলাদেশের জন্য। এই সিদ্ধান্তটা দরকার ছিল। রাইট, আমরা আশা করব বাফে সময় উপযোগী সিদ্ধান্ত নেবে এবং বুঝে শুনে দায়িত্বশীল সিদ্ধান্ত নেবে। দেশের ফুটবলের জন্য যেটি কল্যাণকর হবে বা কল্যাণজনক হবে সেটি তারা সিদ্ধান্ত নেবে। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।